স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকনকে। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমরা এই ভূমিকা দিয়ে শুরু করলাম যে 9 মাস ধরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখছি যে ঢাকা শহর কার্যত একটা আন্দোলনের শহরে পরিণত হয়েছে এবং আজকেও আপনি দেখবেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন, শিক্ষক শিক্ষার্থীরা শাহবাগে আন্দোলন হচ্ছে এবং 9 মাস ধরে চলছে এটা। এখন কথা হলো যে একটা দাবি আদায়ের দেশে বা দাবি আদায়ের শহরে পরিণত হলো। 9 মাস কি একটা সরকারের জন্য কম সময় এই সমস্যাগুলো সমাধান করতে? আমরা যদি রাজনীতিটা একটু বিশ্লেষণ করি, রাজনীতির সূচনাই হয়েছিল একটা অরাজক পরিস্থিতির মধ্যে দিয়ে। এই অরাজক পরিস্থিতি আমরা কিন্তু এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। স্বাধীনতার পরে 72 সালে, 73 সাল থেকে শুরু করে আমরা যদি রাজনীতির দিকে তাকাই, রাজনীতিটা মূলত স্বাধীনতার যিনি তৎকালীন ঘোষক ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব, উনি বলেছিলেন সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এই চোরের খনি দেওয়া কিন্তু, চোরের খনি দিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতির শুরু, এটা বুঝতে হবে। এরপরে যারাই যখন ক্ষমতায় গেছে, এখান থেকে শিক্ষা নিয়ে কেউ চুরি করেছে, কেউ ডাকাতি করেছে, কেউ অর্থ লোপাট করেছে, এই ধারাবাহিক। কেউ মানুষের অধিকার হরণ করেছে। তারপরে 73 সালে যে একটা নির্বাচন, আওয়ামী লীগ আমলে ভোট চুরি নির্বাচন প্রথম, সেখানে আমরা দেখি অনেক নির্বাচিত সদস্য থেকে পরাজিত করে আওয়ামী লীগের লোকদেরকে নির্বাচিত ঘোষণা করেছে। অথচ তখন তো আওয়ামী লীগই সবচেয়ে প্রভাবশালী শক্তিশালী দল ছিল। তারা সংখ্যাগরিষ্ঠ আসন এমনিতেই জিততো, ভোটে কারচুপি না হলেও আওয়ামী লীগ সরকার গঠন করতো। কিন্তু এইটা তারা আস্থা রাখতে পারে নাই। যেমন খন্দকার মোস্তাক আহমদ, তার আসনটা কিন্তু উনি জয়লাভ করে নাই। ওখানে ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ নামে এক লোক, কিন্তু উনি কী করলো, তার ব্যালট বাক্সগুলো সব ঢাকা নিয়ে আসলো, এখানে ঘোষণা করে গনে উনি এটা ঘোষণা দিল। মেজর জলিল সাহেব বাণীরপুর উদয়পুর আসনের, উনি কিন্তু বহুত ভোটে নির্বাচিত হয়ে গেছেন। আগের দিন কিন্তু রাত্রেও ঘোষণা দেয় নাই, পরের দিন বিকাল 4টায় ঘোষণা করলো অন্য একজন লোককে, আওয়ামী লীগ হরনাথ বাইনকে। এমনি করে কিন্তু তারা ভোট চুরি দিয়া এই দেশের রাজনীতি শুরু, টাকা চুরি দিয়া ক্ষমতা শুরু। কাজে এইখান থেকে এই ধারাবাহিকতায় কিন্তু রাজনীতি একটা সুস্থ পরিবেশ, একটা ডিসিপ্লিন, নিয়মতান্ত্রিকভাবে দাবি দেওয়া পূরণ, এইটা কখনোই ছিল না। যার কারণে ওখান থেকেই এরা মনে করে আন্দোলন সংগ্রাম, রাজপথে মিছিল মিটিং করা ছাড়া, অবরোধ করা ছাড়া কোনো দাবি আদায় হবে না। এইটা কিন্তু এদেশের রাজনীতি উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি। তার এই ধারাবাহিকতায় কিন্তু যতদিন যায় অত এইটার প্রসারতা বাড়ে। আজকের আপনি তো বললেন 2টা জায়গায়, আমি পথে আরও একটা দেখে আসলাম। আচ্ছা, লাল পতাকা দাঁড়িয়ে একটা মিছিল দেখলাম, কতভাবে বের হয়েছে। আর আপনি যখন প্রেস ক্লাবের সামনে দেখবেন ডেইলি 2টা 4টে 5টা ওখানে থাকেই, কেউ মানববন্ধন করে, কেউ সমাবেশ করেই দাবি দেওয়া নিয়ে করে। এইটা হলো কি, রাজনীতি যদি শৃঙ্খলা না থাকে, ডিসিপ্লিন না থাকে, তখন যে অবস্থাটা হয়। বাংলাদেশ কখনো একটা ডিসিপ্লিন পূর্ণ দল রাজনীতি ছিল না, সবসময় বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল। একটা দল যখন ক্ষমতায় যাওয়ার 6 মাসের মধ্যেই তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, তাকে পতনের জন্যে, তাকে নামানোর জন্য। অনেকে তথাকথিত নির্বাচিত সরকার যারা ক্ষমতা আসছে, তারাও কিন্তু এই একই অবস্থায় তারা শিকার হয়েছেন, কেউই কোনো। এবং কখনোই সবচেয়ে হলো দুর্ভাগ্যজনক হলো যে গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছিল, সেই গণতন্ত্রের কোনো অধিকার, গণতান্ত্রিক অধিকার দেশে মানুষ কখনো ফিরে পায় নাই, কোনো আমলেই পায় নাই, কোনো সরকার আমলই পায় নাই। 91 সালে একটা নির্বাচন হয়েছিল, মানুষ এটাকে মোটামুটি তুলনা করে ভালো মনে করছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ওই নির্বাচনটাকে, আওয়ামী লীগ দল ওই নির্বাচনটাকে সূক্ষ্ম কারচুপি হয়েছে বলেছিল। 96 সালে যে নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতায় গেল, বিএনপি বলেছিল এটাকে স্থূল কারচুপি হয়েছে। তাহলে দেখা গেল যে সবচেয়ে 2টা নির্বাচন যে ভালো হয়েছে, 91 96, সেই 2টা নির্বাচনও বিতর্ক মুক্ত হতে পারে নাই। তা যার কারণে হচ্ছে কি, কোনো একটা গণতান্ত্রিক জনমতের ম্যান্ডেট নিয়ে সুন্দর সুষ্ঠুভাবে কখনোই কোনো সরকার গঠিত হয় নাই। এখন যে সরকারটা এসছে, যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছেন, এই সরকারের যিনি প্রধান, একজন নোবেল লরিয়েট, বিশ্বে তার একটা সুনাম আছে, ওনার তো কোনো রাজনৈতিক এজেন্ডা থাকার কথা না। ফলে ওনার পক্ষে কি এইগুলো ম্যানেজ করা ডিফিকাল্ট হচ্ছে এখন?
না, উনি একটা বাংলাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে একজন আইকনিক লিডার, গ্লোবাল আইকনিক লিডার, এতে কোনো সন্দেহ নেই, সম্মানিত ব্যক্তি। কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক চর্চা, রাজনৈতিক অবস্থা, এইটা উনি অনেকটা বুঝে উঠতে পারতেছেন না। আচ্ছা, উনি অনেকে অনেক বিশ্বাস করেছেন, অনেকে মনে করছেন এই লোকগুলো যোগ্য, বয়সের ভারে তারা ঠিকমতো যোগ্যতার প্রমাণ করতে পারে না। অনেক আছে তরুণ নেতারা অনেক কিছু করতে পারবেন, কিন্তু তারুণ্যের ইস্যু তারা ক্ষমতা, অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, অভিজ্ঞতাই থাকে, এইটাও তাদের নাই। যার কারণে উনি একটা উভয় সংকটের মধ্যে আছেন। সুষ্ঠু কোনো দিক নির্দেশনাপূর্ণ কোনো রাজনৈতিক চর্চা উল্লেখযোগ্যভাবে হচ্ছে না। ওনার পক্ষে কি সুবিধা হতো একটা, যদি জাতীয় সরকারের মডেলে কিছু করতেন তিনি? মানে এই উপদেষ্টা পরিষদে যারা আছেন এদের মধ্যে তো কেউই আসলে এইভাবে রাজনৈতিক নেতা নন, ফলে একটা সব দলের লোকজনকে নিয়ে যদি একটা বড় সরকারের মতো করা যেত, তাহলে কি আপনার মনে হয় এই পরিস্থিতি সামাল দেওয়া সহজ হতো? ব্যাপারটা হয়েছে, শেখ হাসিনার পতন হবে অনেকে স্বপ্ন দেখে নেই এত তাড়াতাড়ি পতন হয়ে যাবে, আচ্ছা, ঠিক না? যার কারণে উনি ছিলেন তখন বিদেশে, অসুস্থ, হাসপাতালে। জি, আসার পরে তো, তারপরে তো 8 তারিখ উনি এইটা হলেন, 5 তারিখ হাসিনা পতন হলো, 5, 6, 7, 8, 3 দিন একটা শূন্যতা ছিল। হ্যাঁ, এই শূন্যতার মধ্যে উনি দেশে আসলেন, কেউ সাথে যে পরামর্শ করবে কিভাবে সরকারটা গঠন হবে, এইটাও উনি এই সময় সুযোগ পান নাই। উনি এরপরে নামার পরেই শুরু হলো ওনার সরকারের কার্যক্রম। ওইখান থেকে উপদেষ্টা কারা কারা নেবে, কাদের নেবে, এটা তো উনিও জানতেন, অনেকে জানানো হয়েছে, অনেকে উনি চিনতেও না। ওখানে জানানো হয়েছে, তারা ওখানে গেলেন, ওখানে পরিচয় হইল, কেউ যাইতে পারলেন, কেউ যাইতে পারলেন না, এভাবে একটা সরকার গঠন হইল। সরকার গঠন হওয়ার পরে সবচেয়ে যে ভালো দিক যেটা হলো, সেটা হলো উনি আসার পরে সারা বিশ্বে বাংলাদেশে একটা ভাবমূর্তি ওনার কারণে এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক একজন গণ্যমান্য ব্যক্তি হওয়ার কারণে সারা বিশ্বেই ওনার একটা ভাবমূর্তি, ওনার কারণে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে। একটা স্বৈরাচারী সরকার, একটা ফ্যাসিস্ট সরকার, যে সরকার দেশের জন্য, মানবতার জন্য একটা আযাব স্বরূপ ছিল, একটা গজব ছিল, একটা ধ্বংস ডেকে আনছিল এই সরকার। এমন কোনো দিক ও বিভাগ নাই যে এই সরকার ধ্বংস করে নেই। কোনো একটা দিক, আপনি বিচার বলেন, আইন বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, নির্বাচন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, যেগুলা ভূমি অফিস বলেন, স্বাস্থ্যসেবা বলেন, এমন কোনো দিক নাই। তারপরে স্টক এক্সচেঞ্জ বলেন, তারপরে আমদানি রপ্তানি বলেন, তারপরে স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণ বলেন, সকল দিকটা কিন্তু ধ্বংস করেছে, তিলে ধ্বংস করেছে, একমাত্র তার ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ এবং ভারতকে খুশি করার জন্যে। এমন কিছু ভারতের সাথে চুক্তি হয়েছে, এটা গোলামির চুক্তি বললেও কম বলা হবে, উনি এত চুক্তি করেছেন। এই জন্য আমরা দাবি করছি যে এই সরকার যে চুক্তিগুলো করেছেন, সেই চুক্তিগুলি শ্বেতপত্র প্রকাশ করা হোক, এবং যে চুক্তিগুলি দেশবিরোধী, মানবতা বিরোধী, স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী, সেই চুক্তিগুলো বাতিল করা হোক। তো এই কারণে সকল দিকটা কিন্তু এই সরকার ধ্বংস করেছে। এখন উনি কোন যেদিকে হাত দেয় সেদিকে দেখে ধ্বংসস্তূপ, কোনো জায়গায় কোনো একটাই পাবেন না, একটা সুস্থ স্বাভাবিক অবস্থা পাবেন না। এখনও তাদের 16 বছরের মধ্যে, 16 বছরের মধ্যে তারা বিভিন্ন জায়গায় তাদের লোক নিয়োগ করেছেন, সেই লোকগুলো কিন্তু এখনও আছেন, সবগুলো ছাঁটাই করা সম্ভব হয় নাই। কিন্তু ওই আমলে যাদেরকে নিয়োগ করা হয়েছে সবাই কি দুর্নীতিবাজ, সবাই খারাপ, সবাই চোর? এটা হলো, বলতে হয় লজ্জা লাগে। এদের তো দুর্নীতিবাজ ছাড়া কোনো নেতা ছিল না, চাঁদাবাজ ছাড়া কোনো কর্মী ছিল না। এই দুইটা হলো বৈশিষ্ট্য এদের। দুর্নীতিবাজ ছাড়া 2-4-5 জন যারা দুর্নীতি করে নাই, তাদের কোনো রাজনৈতিক তাদের কোনো প্রভাব ছিল না। দেখুন ভালো ছিল, কিন্তু ওইভাবে রাজনৈতিক যারা প্রভাব বিস্তার করেছেন, ক্ষমতার প্রভাব বিস্তার করেছেন, তারা কিন্তু কেউ দুর্নীতিমুক্ত এমন একটা লোক পাওয়া যায় না। একটা লোক পাওয়া যায় কম বেশি, হেতেও মারা গেছে, মতিয়া চৌধুরী। এছাড়া আর কোনো লোক, আমি যদি মতিয়া চৌধুরী আমার কখনো কথা হয় নাই, আমি যতটুকু জেনেছি যে সে লোকটা তো কিছুই ছিল না, তার কোনো ভয় ছিল না। কিন্তু এছাড়া দেখেন টপ টু বটম 95% এর নেতা, কর্মী, মন্ত্রী, এমপি এরা দুর্নীতির সাথে আখণ্ড নিমজ্জিত। আপনি একটা পাইলট স্কিম করেন, আপনি একটা থানাকে জরিপ করেন, থানা জরিপ করেন, সেখানে দেখবেন একটা থানার মধ্যে তাদের যে নেতা, কর্মী, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে যারা আছে, যাদের হাতে ক্ষমতা ছিল, জি, তাদের কথা বলছে, তারা 95%। আর ক্ষমতাকে তারা তো কুক্ষিগত করার জন্য প্রশাসনকে তারা হাত করেছে, পুলিশকে হাত করেছে,
তারপরে আপনার আদার্স অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা তাদের হাত করেছেন, ইউনিয়নদের হাত করেছেন। তো এমনি করে এমন কোনো সেক্টর নাই যাদেরকে নিয়ন্ত্রণ করে সেই সুযোগ সুবিধা লোটার, দেশের সম্পদ আহরণ করার, দুর্নীতি করার। আপনার কিছুদিন আগে একটা শুনছেন বোধ হয়, সোহেল তাজ নামে একটা লোক আসলো যে আগে তাজউদ্দিন সাহেবের ছেলে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। উনি একটা কথা বলছেন, শেখ হাসিনা, আমি একটা কথা আশ্চর্য হয়ে গেলাম, শেখ হাসিনা বলছে 2 হাতে টাকা কামাও, যে যেখানে পারো 2 হাতে টাকা কামাও, কারণ খালেদার কাছে অনেক টাকা, রাজনীতি করতে হলে টাকা লাগবে, তোমার টাকা কামাও, মানে 2 হাতে টাকা কামাও। 2 হাতে টাকা কামাও। এই কথাটা একজন সরকার প্রধানের পক্ষ থেকে বলা মানে কি? সবাইকে উৎসাহ করে দিল টাকা কামাও। আপনি দেখেন তার পিয়ন 400 কোটি টাকার মালিক, শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক। এই অভিযোগগুলো ছিল বলেই তো একটা তার পতন হলো। কিন্তু তারপরে যে 9 মাস আমরা অতিবাহিত করলাম, এই 9 মাসে কি কোথাও কোনো পরিবর্তন আপনি দেখছেন? আপনি 400 কোটি টাকার কথা বললেন, আমরা তো দুইজন উপদেষ্টার 2জন কর্মকর্তাকে জানলাম যারা এই অল্প সময়ের মধ্যে অনেক টাকার মালিক হয়েছে। না, তাহলে কোথায় পরিবর্তনটা? না, সেটা হলো যে অল্প টাকার মধ্যে কিন্তু সেই উপদেষ্টাদের 2জন কর্মকর্তা তারা তো আর কাজে রাখে নাই, পদে রাখে নাই, বহিষ্কার করেছেন। কিন্তু শেখ হাসিনা কিন্তু বহিষ্কার করে নাই, এত অভিযোগ থাকা সত্ত্বেও কিন্তু তারা বহিষ্কার করে নাই। শেখ হাসিনার এটা হলো পার্থক্যটা হইল যে এরা কোনো অভিযোগ পাইলে, এরা কোনো অভিযোগ, আপনি দেখেন ইতিমধ্যে কয়েকজন উপদেষ্টার পদ তো পরিবর্তন হয়েছে, হয়েছে না? কারণ এরা কোনো অভিযোগ যদি অভিযোগ পায়, আমি মনে করি তড়িৎ গৃহীতাটা কিন্তু অ্যাকশনে যায়। এইটা কিন্তু শেখ হাসিনা এইটা করে নাই, দলীয় কারণে, এইটা স্বজনপ্রীতির কারণে এইটা করে নাই। এইটা কিন্তু এই সরকারের একটা গুণ হলো, সে যখনই যে অভিযোগটা যদি সুনির্দিষ্টভাবে আপনারা গণমাধ্যমে যদি এটা তুলে ধরতে পারেন যে এটা এই করতেছে, তা আমি দেখতেছি যে এই সরকার ওইটার ব্যাপারে দ্রুত অবস্থান নেয়। কিন্তু আপনার কি মনে হয় যে গণমাধ্যম সব খবর দিতে পারে? আপনি তো বাইরে থেকে গণমাধ্যমকে দেখেন, গণমাধ্যমকে আসলে সব খবর আসলে তুলে আনতে পারে? এরা হলো পরিপূরক, এরা দিতে পারে অনেক খবর, কিন্তু এরা দিতে পারে, অনেক খবর দিতে পারে। এখন গোয়েন্দা সংস্থা তারাও দিতে পারে। আগে তো গোয়েন্দা সংস্থা তার কক্ষিগত ছিল, আগে সরকারের কক্ষিগত গোয়েন্দা, মানে সরকারি যতগুলা ছিল, যত অভিযোগ ছিল ওগুলো মাপ, বিরোধী দলের সব তাদেরকে ধরতো। তো এই হিসাবে গণমাধ্যম যদি স্বাধীন থাকে তাহলে কিন্তু এরা অনেক ভূমিকা পালন করতে পারে। কাজই তো এইটা, একটা তথ্য উপস্থাপন করা, এটা তাদের কাজ। কাজে এই গণমাধ্যম আমি মনে করি একটা বিশাল ভূমিকা পালন করতে পারে। অনিয়ম, বিশৃঙ্খলা, দুর্নীতি, সন্ত্রাস, এটা নিরূপণে, এটা চিহ্নিতকরণে গণমাধ্যম একটা ভালো ভূমিকা নিতে পারে। জি, একটা বিরতি নিয়ে আরো কথা বলবো। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছে, একটু পরেই সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। 7 দিনে আমরা সপ্তাহের আলোচিত এবং বড় খবরগুলো নিয়ে কথা বলি। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। অনলাইনে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক ইকরামুল হক বুলবুল। বুলবুল ভাই, গতকালকে একটা বড় ঘটনা ঘটলো। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি দায়িত্ব নেওয়ার পরে প্রথম নিজের জেলা চট্টগ্রামে গেলেন এবং চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন এবং সেখানে তিনি খুব পরিষ্কার করেই কথা যেটি বলেছেন যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে হলে, উন্নয়ন করতে হলে বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিতে হবে। এবং বেশ কয়েকদিন ধরে এই আলোচনাটি আছে সোশ্যাল মিডিয়ায় যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিয়ে দেওয়া হচ্ছে। বিএনপির একজন সিনিয়র নেতা মির্জা আব্বাসও কিছুটি ইঙ্গিত করেছেন যে দেশে বিদেশি সন্দেহভাজন লোকদের আনাগোনা বেড়েছে। সবকিছু মিলিয়ে চট্টগ্রাম বন্দর নিয়ে আসলে কি হচ্ছে একটু যদি বলেন, কতটুকু জানা যাচ্ছে? আমি যতটুকু জানি যে এখানে বিদেশি বিনিয়োগের জন্য আহ্বান জানানো হয়েছে, কিন্তু বিদেশি বিনিয়োগটা কিভাবে করতে হবে? এখানে 1200 কোটি টাকা, একটা টার্মিনালে যদি বিদেশি বিনিয়োগ করতে হয় তাহলে 1200 কোটি টাকার প্রয়োজন। এখন আমার এখানে সব যন্ত্রপাতি আছে এবং উদ্বৃত্ত যন্ত্রপাতি আছে, 1000-এর বেশি শ্রমিক এখানে কাজ করতেছে। তাহলে আমি এই 1200 কোটি টাকাটা কোথায় আমি বিনিয়োগ করব? এটা নিয়ে কিন্তু একটা হাস্যরস্যর তৈরি হয়েছে যে এই টাকাটা আমরা, এই বিনিয়োগটা আমরা কোথায় করব, কিভাবে করব? আমার তো এখানে যন্ত্রপাতি সবকিছু আছে। তাহলে এখন আমরা যতটুকু জানি যে একটা বে টার্মিনাল, এটা এখনো কাজ শুরু হয় না, বা আরেকটা ওই পতেঙ্গা টার্মিনালের পাশে আরেকটা টার্মিনাল হবার কথা, সেখানেও কিন্তু কাজ শুরু হয় নাই, অবকাঠামোর কাজগুলো শুরু হয় না। যদি বিদেশি বিনিয়োগ যদি এখানে আনতেই হয় তাহলে আমরা বে টার্মিনালের দিকে করতে পারি, ওখানে প্রায় $1.5 বিলিয়ন বিনিয়োগ করা যেতে পারে, বা পতেঙ্গা টার্মিনালে প্রায় $1 বিলিয়ন বিনিয়োগ করা যেতে পারে। তাইলে আমরা যেখানে আমাদের অবকাঠামোর দরকার, নতুন করে বিনিয়োগের দরকার, সেইখানে আমরা বিদেশিদেরকে আহ্বান জানাচ্ছি না। যেটা আমার তৈরি জিনিস, যেখানে আমার সব ইকুইপমেন্ট আছে, কর্মচারী আছে, সবকিছুই আছে, সেখানে আমরা 1200 কোটি টাকা আমরা কোথায় বিনিয়োগ করব?
এটা নিয়ে কিন্তু শ্রমিকরাও কিন্তু আপত্তি করেছে। যারা ওখানে 1000 শ্রমিক যারা আছে কর্মরত, তারা কিন্তু এটা নিয়ে আন্দোলন করছে। নৌ উপদেষ্টা তাদেরকে বলছে যে এটা আমরা দেশের স্বার্থকে আমরা সবার আগে দেখব, দেখে তারপরে আমরা সিদ্ধান্ত নিব। এখন যদি বিদেশি বিনিয়োগ যদি এখানে আসে, তাহলে 1000 শ্রমিক তারা কোথায় যাবে, কি করবে? তারা কি চাকরিচ্যুত হবে? ওই জন্য তারা আন্দোলনে গিয়েছিল। না, কিন্তু গতকালকে তো প্রধান উপদেষ্টা বলেছেন, বলুন ভাই, প্রধান উপদেষ্টা বলেছেন যে এখানে যদি বন্দরের সক্ষমতা বাড়ে, বিনিয়োগ আসে বিদেশি, তাহলে আরো অনেক লোকের কর্মসংস্থান নতুন করে সৃষ্টি হবে। তিনি তো সেটা বলছেন। যদি আমরা আধুনিক ইকুইপমেন্ট যদি ব্যবহার করি, এখানে কিন্তু কোনো কর্মসংস্থান বাড়বে না, কিন্তু কর্মসংস্থান বরং এখানে কমবে। কিন্তু যত আধুনিক হবে, মানুষের শ্রমটা তত কম লাগবে, সব যন্ত্রের উপর আমরা কিন্তু নির্ভরশীল হয়ে যাবো। এখান যে 4টা টার্মিনাল আছে, যারা কাজ করতেছে, আধুনিক ইকুইপমেন্ট যদি আরো সংযুক্ত হয়, সেখানে কর্মসংস্থান বাড়বে না। কর্মসংস্থান তখনই বাড়বে যদি আমরা বে টার্মিনাল করি, বা আমরা ওই পতেঙ্গা টার্মিনালের পাশে আরেকটা জায়গা আছে, কি একটা চর আছে, লাল দিয়ার চর, সেখানে যদি আমরা টার্মিনাল করি, অবকাঠামো তৈরি করে, তখন সেখানে আমাদের কর্মসংস্থান বাড়বে। এখন যাই হোক, রাজনীতিবিদরা বা যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা অনেক কিছু বলবেন, কিন্তু আমি ওই বিতর্কে আমি যেতে চাচ্ছি না। আমি মনে করি যে 4টা টার্মিনাল আছে, সেখানে যে ইকুইপমেন্ট যেগুলো আছে, সেখানে কোনো নতুন করে ইকুইপমেন্টেরও দরকার নেই, নতুন করে আমার জনবলেরও দরকার নেই। জনবল কিন্তু উদ্বৃত্ত আছে, সেখানে আমার কোনো দরকার নাই, আমার বিনিয়োগেরও দরকার নেই। এখন আপনি যদি বিদেশি বিনিয়োগ আনতে হয়, তাহলে আপনি বে টার্মিনাল করতে পারেন, আপনি লালদিয়া চরে আরেকটা অবকাঠামো তৈরি করে আরেকটা টার্মিনাল করতে পারেন। তাহলে বিদেশি বিনিয়োগ যদি সেখানে আহ্বান করা হয়, তাহলে আমাদের চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরো বাড়বে, অনেক বেশি বাড়বে। হ্যাঁ, এটা হলো আমার মূল বক্তব্য। বলুন ভাই, একটা বিষয় হলো যে প্রধান উপদেষ্টা প্রেস সচিবও কিন্তু বলেছেন যে এই প্রধান উপদেষ্টা সফরের আগে যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য বিদেশি প্রতিষ্ঠান লাগবে। তো সক্ষমতা বাড়ানো বলতে আসলে কি বোঝানো হচ্ছে, এবং বিদেশি কোম্পানি ছাড়া এখন চট্টগ্রাম বন্দরের যে অবস্থা, তা দিয়ে কি আমাদের যে আমদানি রপ্তানি, এইটা কি সাফিসিয়েন্ট হচ্ছে না? এবং আশেপাশের দেশ, যেমন প্রধান উপদেষ্টা কালকে বলেছেন যে আশপাশের দেশ, বিশেষ করে 7 সিস্টার্স, নেপাল, এরাও যদি এই বন্দরের সঙ্গে কানেক্টেড হয়, তাহলে বাংলাদেশ উপকৃত হবে, তারাও উপকৃত হবে। এই সমস্ত কিছুর জন্য কি এখানে আসলেই বিদেশি বিনিয়োগ অনেক বেশি প্রয়োজন? মানে আলোচনাটা ওই জায়গায় কিনা? হ্যাঁ, বিদেশি বিনিয়োগের প্রয়োজন আছে আমাদের, বিদেশি বিনিয়োগের আমাদের প্রয়োজন আছে। কিন্তু আমি এক কথা আবার আমি রিপিট করতেছি যে আমাদের বিদ্যমান যে 4টা টার্মিনাল আছে, সেখানে আমরা আমাদের যতটুকু সক্ষমতা দরকার, তার চেয়ে আমরা হয়তো 20% আমরা বেশি দিচ্ছি। যেমন এই নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, এখানে আমার যতটুকু আমার সক্ষমতা আছে, তার চেয়ে আমি 20% কিন্তু আমি বেশি সক্ষমতা আমি দেখাতে পারতেছি। বাকি 3টা টার্মিনালও কিন্তু আমরা একইভাবে আমাদের সক্ষমতা যে বেশি কাজ আমরা করতেছি, কন্টেইনার ওঠানামা বা পণ্য আমদানি রপ্তানি আমরা কাজ আমরা বেশি করতে পারতেছি। কিন্তু আমার যদি আরো সক্ষমতা বাড়াতে হয়, বা 7 সিস্টারকে যদি আমাদের সুযোগ দিতে হয়, বা অন্য নেপালকে যদি সুযোগ দিতে হয়, ভুটানকে যদি সুযোগ দিতে হয়, তাহলে আমাদেরকে নিউ চিটাগাং এয়ারপোর্টের ঠিক উল্টা দিকে লালদিয়া চরে, এখানে কিন্তু জনবসতি ছিল, ওদেরকে কিন্তু উচ্ছেদ করা হয়েছে, সেখানে আমরা আরেকটা টার্মিনাল তৈরি করতে পারি। আবার সাগর পারে একটা রাস্তা হয়েছে, অনেক সুন্দর একটা রাস্তা, ওইখানে কিন্তু আমরা একটা বে টার্মিনাল, যেটা ওখানে হয়তো বিলিয়ন বিলিয়ন ডলারের একটা বিনিয়োগ করার প্রস্তাব আছে, হয়তো 2000 আমরা শুনতেছি যদি কাজ শুরু হয় 2030 বা 31 সালের দিকে ওই টার্মিনালটা কিন্তু আমরা চালু করতে পারি। তাহলে ওইখানে আমরা কেন বিদেশি বিনিয়োগকে আমরা টানিয়ে আনতে পারতেছি না? সক্ষমতা বাড়াইতে হলে ওগুলা বাড়াইতে হবে। সক্ষমতা যদি বাড়াইতে হয়, আমাদের গভীর সমুদ্র বন্দর যেটা মাতার বাড়ি, সেখানে করতে হবে। এই হলো আমার রাইট। জি, অনেক ধন্যবাদ একরামুল হক বুলবুল চট্টগ্রামে যুক্ত হওয়ার জন্য। আপনি এই বিষয়টি যুক্ত করবেন যে মির্জা আব্বাস গত কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে বলেছেন যে তারা মনে করছেন এই সরকার কারো পারপাস সার্ভ করছে, তার ভাষায়, এবং তিনি বলছেন যে এই সরকার জনবান্ধব এবং দেশপ্রেমিক সরকার নয়। আরেকটা কথা বলেছেন যে সন্দেহভাজন বিদেশিদের আনাগোনা বেড়েছে। তার সঙ্গে কি এইসব অ্যাক্টিভিটি বা, এবং তার মধ্যে আবার আছে যে এই সরকারের যারা উপদেষ্টা বা বিভিন্ন কমিশনের প্রধান অনেকেই বিদেশি নাগরিক, এরকম একটা অভিযোগও আছে। সব কিছু মিলিয়ে কি মনে হচ্ছে যে সরকার আসলেই কারো পারপাস সার্ভ করতে চাচ্ছে? আমার মনে হয় না। এই কারণে মনে হয় না, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ওই ধরনের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ আছে বলে মনে করি না। রাজনৈতিক উচ্চাভিলাষ না, কিন্তু ধরেন কারো হয়ে কাজ করা, অভিযোগ যেটা কারো হইয়া কাজ করা, এটা আমি মনে করি না। আচ্ছা, এই জন্য মনে করি না। কারো হইয়া কাজ করলে এদেশে সবচেয়ে বেশি হইয়া কাজ করতে হয় ভারতের। আচ্ছা, এই ভারতের হয়ে কাজ করা, এইটাই হলো বিগত সরকারগুলি, যারা আগে সরকার ছিল হাসিনা সরকার, তো ভারতের সরকার।
আমরা তাকে অনেকে বলে আওয়ামী লীগ ভারতের দালাল সরকার, আমরা তা বলি না, আমরা বলি হাসিনা সরকার ভারতের সরকার, দালাল অন্য, কিন্তু উনি হলেন ভারতের সরকার। এটা অন্য একটা লেডি লেন্দু দর্জির ভূমিকায় ছিলেন শেখ হাসিনা। তারা যে ভারতকে দিয়েছে, ভারত চিরদিন মনে রাখবে। কাজী আনাগোনা বাড়লে ভারতের, এখানে কত লক্ষ লোক ভারতের চাকরি করে, এটা কেমন হইল? কিভাবে? আনাগোনা তো ভারতের লোকদের আনাগোনা। আর যারা হচ্ছে আমরা যারা আমাদের পদ্মা সেতু করেছেন, বিভিন্ন রকমের হাইওয়ে এক্সপ্রেস করেছেন, রোড করেছেন, সেখানে বিদেশি টেকনিশিয়ান আসে, সেটা আসবেই। হ্যাঁ, কিন্তু আনাগোনা যারা বিদেশি সেটা হলো ভারতের। এইটা হলো মূল, কারণ ভারতের এখানে স্বার্থ সবচেয়ে বেশি, বড় স্বার্থ এখানে। হ্যাঁ, তো এই জন্যে ওনার এই কথাটা ঠিক না, আদৌ ঠিক না, এটা আমি মনে করি। ডক্টর ইউনূস সাহেব একজন বিজ্ঞ প্রাজ্ঞ মানুষ, একজন সচেতন মানুষ, যে বিদেশে এখানে আনাগোনা করবে এইটা ওনার মাধ্যমে হবে, এটা আমি মনে করি না। আদমজি জুট মিলটা বন্ধ হলো কেন? সেখানে তো অনেক পার্টস উৎপাদনের জন্য একটা আলাদা ফ্যাক্টরি ছিল, কাঁচামাল ছিল পার্টে দেশে, বন্ধ হলো কেন? যোগ্য অপারেটরের না থাকার কারণে, যোগ্য টেকনিশিয়ান না থাকার কারণে, এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে কিন্তু এই আদম জুট মিলটা বন্ধ হয়ে গেল। আমরা জানি যে আপনার এটা যখন ছিল মহিউদ্দিন কিভাবে অযাচিত হস্তক্ষেপ করেছে এই টার্মিনালের প্রতি, আওয়ামী লীগের নেতারা কিভাবে অযাচিত হস্তক্ষেপ করেছে এইটার প্রতি। এটা হাসিনার কোনো নিয়ন্ত্রণ ছিল না। সেই অবস্থায় এই যে লোকগুলো নিয়োগ করেছে, কারা নিয়োগ করেছে, কার আমলে নিয়োগ হয়েছে? আওয়ামী লীগের আমলে। এগুলো আওয়ামী লীগের লোক, এবং তারা ঠিকমতো দায়িত্ব পালন করতেছে না অনেক ক্ষেত্রে, এবং দুর্নীতি করা থেকে শুরু করে যা কিছু এগুলো কিন্তু করতেছে তারা। কাজে এই জন্যে ইউনূস সাহেব একজন বিজ্ঞ প্রাজ্ঞ মানুষ, এবং তাদের যে নৌ উপদেষ্টা আছে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাহেব, উনি একজন বিজ্ঞ মানুষ, প্রাজ্ঞ মানুষ। আমি মনে করি ওনারা চিন্তাভাবনা করে কন্টেন্ট কীভাবে এটা আধুনিক মানে করা যায়। চট্টগ্রাম বন্দর এখন আধুনিক মানসম্পন্ন হয় নাই। একটা সমুদ্র বন্দর আছে ঠিকই, কিন্তু এটা আধুনিক মানসম্মত হয় নাই। এই আধুনিক মানসম্পন্ন, আন্তর্জাতিক মানসম্মত না হলে এইটা অর্থনীতির হৃৎপিণ্ড, এইটাকে অসুস্থ হৃৎপিণ্ড বলা যায়, সুস্থ হৃৎপিণ্ড বলা যায় না। কাজে এই জন্যে আমি মনে করি এটাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্যে। তারপর আমাদের সাংবাদিক ভাই যেটা বলেছেন, বুলবুল ভাই, যেটা আমি একমত বিশ্বাস করি যেখানে শুধু চট্টগ্রামকে আন্তর্জাতিক মান করলে হবে না, আরও যে 2-4টা যেটা আছে, লালদিয়া বে টার্মিনাল থেকে শুরু করে এইগুলোকে আর উন্নত করতে হবে। আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব যদি এই জিনিসটা অনুধাবন, অবশ্যই উনি অনুধাবন করছেন, হ্যাঁ করবেন, উনি তো আরও এটা সম্প্রসারণ করতে চাচ্ছে। উনি বলছে যে আমরা তো কুমিরা থেকে শুরু করে একেবারে টেকনাফ পর্যন্ত আমরা এটাকে সমুদ্র বন্দর করে দিতে পারি। হ্যাঁ, একটা মুক্ত বাণিজ্য করার জন্য আমরা এটা করে যেতে পারি। এটা আমরা সিঙ্গাপুর, 10 বছর লাগবে না আমাদের সিঙ্গাপুর হতে, যদি এইভাবে সমুদ্র বন্দরটা আমরা যদি আন্তর্জাতিক মানের সম্মত করতে পারি। তো এই জন্যে